মা মা, তুমি কোথায় চলে গেলে মা? আমার খুব ক্ষুধা পেয়েছে মা, আমাকে খেতে দাও মা। আসিফ একটা খোলা রাস্তায় বসে চিৎকার করে করে তার মায়ের জন্য কাঁদছিল। তখন একটা প্রেতাত্মা আসিফের সামনে এলো আর বলল, আসিফ বাবা আমার, আমি তোর মা, আমার সাথে চল, এইখানে তুই নিরাপদ না, আমি তোকে খেতে দেব। না না, তুমি আমার মা না, তুমি তো একটা পেতনি, এখান থেকে চলে যাও মা। মা, তুমি কোথায় গেলে? এই বলে আসিফ ভয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে গেল। আর সে প্রেতাত্মা একা একা সেখানেই কাঁদতে লাগলো। হায় আমার ছেলে, আজ আমি মারা যাওয়াতে আমাকেও চিনতে পারছিস না, অথচ আমি তোকে কত কোলে নিয়ে ঘুম পাড়িয়েছি, কত খাবার মুখে তুলে দিয়েছি। হা হা হা, সুস্মিতা, আজ থেকে তুমি আমি একসাথেই থাকতে পারবো, আর কোনো ঝামেলা নেই। সত্যি তুমি খুবই ব্রিলিয়ান্ট একজন মানুষ, আর তুমি আমাকে এত ভালোবাসো যে নিজের বউকে মেরে ফেললে, নিজের ছেলেকেও রাস্তায় ছেড়ে এলে। চুপ চুপ, ওসব কথা বলো না, কোনো প্রমাণ থেকে গেলে একেবারে ফাঁসি হয়ে যাবে আমার। ঠিক আছে, আর বলবো না, তবে আমি সত্যি খুব ভাগ্যবান। খুব সুন্দরীও, তোমার রূপ দেখেই তো আমি বাকি পৃথিবী ভুলে গেছি সুস্মিতা। চলো জামাল, রাত হয়ে গেছে অনেক, শুতে যাই। এরপরে জামাল আর সুস্মিতা আলো নিভিয়ে শুয়ে পড়ে। মাঝরাতে যখন জামাল অঘোর ঘরে ঘুমিয়ে পড়ে, তখন সুস্মিতা চুপি চুপি ঘরের বাইরে চলে আসে। আর সেখানে সে কার জন্য যেন অপেক্ষা করতে থাকে। একটু পরেই একটা লোক এসে দাঁড়ায় ওখানে, আর সুস্মিতা ফিস ফিস করে বলতে শুরু করে, কি ব্যাপার, এত দেরি করলে যে? এত কথা বলার সময় নেই এখন, প্রমাণগুলো সব এনেছো? হ্যাঁ, এই নাও, হত্যার ভিডিও এই পেন ড্রাইভে আছে, এটা নিয়ে যাও আর গিয়ে পুলিশকে জমা দাও। দারুণ কাজ করেছো তুমি সুস্মিতা, আমি এই জামালকে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করছি, আর তুমি 2-1 দিনের মধ্যে তার সম্পদ সব তোমার নামে লিখিয়ে নাও। তারপরে আমরা দুইজনে এই দেশ ছেড়ে পালিয়ে যাব। হয়েছে হয়েছে, এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, জামাল উঠে যেতে পারে। এরপরে রবিন নামের লোকটা আর কথা না বাড়িয়ে চলে গেল। এদিকে জামালের মৃত বউয়ের প্রেতাত্মা জামালের উপরে প্রতিশোধ নেবার জন্য সেখানেই এসেছিল। সে অদৃশ্য অবস্থায় এই সুস্মিতা আর তার সঙ্গী পুরুষের সমস্ত কথা শুনে বুঝে যায় তার পুরো পরিবার এক মারাত্মক চক্রান্তের শিকার হয়েছে। প্রেতাত্মা মা সেই মুহূর্তে জামালের ঘরে গেল। সে ঘরে ঢুকতেই চারিদিকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো আর প্রচণ্ড শব্দ হতে শুরু করলো। জামাল আর সুস্মিতা দুজনেরই ঘুম ভেঙে যায়, আর তারা চোখের সামনে এক ভয়ানক প্রেতাত্মাকে দেখে আঁতকে ওঠে। জামাল, আমি তোমার মৃতা স্ত্রী, তুমি এক ভয়ানক ষড়যন্ত্রের শিকার হয়েছ। কি বলছো এসব? এই মহিলা তোমার সমস্ত সম্পত্তি দখল করে তোমাকে আমার হত্যার দায় ফাঁসিয়ে দিয়ে পালিয়ে যাবার চক্রান্ত করেছে। মিথ্যা কথা, তুমি মারা গিয়ে হিংসার বশবর্তী হয়ে এসব বলছো। আমার সুখ সহ্য হচ্ছে না তোমার, তাই তো? প্রেতাত্মা তখন জাদু বলে রবিনকে ওখানে ধরে আনল। এই দেখো, সুস্মিতার আসল প্রেমিক। সুস্মিতা একে কিছুক্ষণ আগে তোমার হত্যার প্রমাণ দিয়ে দিয়েছে, যাতে এরা তোমাকে ফাঁসাতে পারে। কি সত্যি সুস্মিতা? তুই এতটাই খারাপ, এতটা নীচ? সুস্মিতা তখন বুঝে গেল এখানে মিথ্যা বলে পার পাওয়া যাবে না, তাই সে আর অস্বীকার করল না, বরং রেগে গেল জামালের উপরে।
আমাকে নীচ বলছিস জামাল? তুই যে আমার রূপ দেখে নিজের স্ত্রীকে হত্যা করলি, নিজের সন্তানকে বের করে দিলি, তুই তাহলে কতটা খারাপ চিন্তা করে দেখেছিস? দেখো জামাল, আমি তোমার উপরে প্রতিশোধ চাইলেই নিতে পারি, কিন্তু তোমার কিছু হলে আমার ছেলে কোথায় আশ্রয় নেবে? তাই আমি তোমাকে মাফ করে দিচ্ছি। আর আমি আমাকে হত্যার সব প্রমাণও গায়েব করে দিচ্ছি। কিন্তু তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার ছেলেকে আশ্রয় দাও, ওকে আদর যত্ন করে বড় করে তোলো। জামাল সব দেখে শুনে খুবই অনুতপ্ত হলো। এরপর জামাল তার ছেলেকে তার ঘরে নিয়ে এলো, আর একজন আদর্শ বাবার মতো করেই তার ছেলেকে সে বড় করে তুলতে লাগলো। আর জামাল বাকি জীবনে তার স্ত্রীকে কখনোই ভোলেনি, আর সে তার জীবনে অন্য কোনো নারীকেও আর স্থান দেয়নি। চণ্ডী ও মন্দি নামের দুজন ভূত একই গায়ে বাস করত। চণ্ডী ছিল একটু বোকাশোকা। সে প্রায়ই নানা রকম জিনিস চুরি করতে গিয়ে ধরা পড়ত। গাঁয়ের লোকজন তাকে ধরে ধরে মারত। অপরদিকে মন্দি ছিল চালাক চতুর। সে সব সময় বুদ্ধির জোরে চলত। তার বুদ্ধি বলে সে সকলের মনে তার জন্য ভয় সৃষ্টি করত। মন্দির বেশ ভালোই দিনকাল যাচ্ছিল। সকলেই তাকে দেখে ভয় করে, তাই সে যার কাছ থেকে যা চাইত তাই পেত। কিন্তু চণ্ডীর দিন কাটছিল খুব কষ্টে। সে পেটের দায়ে ঘুরে ঘুরে বেড়াত, তাকে কেউ খেতে দিত না। চণ্ডী ভাবল এভাবে আর কতদিন চলবে, তাকে কিছু করতেই হবে। কিন্তু কি করা যায়, কি করা যায়, এ ভেবেই বোকা চণ্ডী পার করল দুটো দিন। তারপর তার মাথায় শুধুমাত্র একটা বুদ্ধি এলো। চণ্ডী মনে মনে বলল, আরে কি করা যায়? এর সবচেয়ে ভালো আইডিয়া তো আমাকে মন্দি দিতে পারে। সে অনেক পুরনো বন্ধু আমার, সে অবশ্যই ভালো বুদ্ধি দেবে আমাকে। চণ্ডী চলে গেল মন্দির বাড়িতে। মন্দি ভাই, বাড়িতে আছো? কে রে, কে এলো আমার বাড়িতে এই অবেলায়? ভাই, আমি চণ্ডী। আরে চণ্ডী, কি ব্যাপার, কি হয়েছে হঠাৎ আমার বাড়িতে? তোমার কাছে এসেছি একটা আইডিয়া নিতে। কি আইডিয়া? আমার দিনকাল বেশি ভালো যাচ্ছে না, তাই ভাবছি কিছু একটা করব, মানে ব্যবসা ট্যাবসা আর কি। এজন্যই তোমার কাছে এসেছি আইডিয়া নিতে। ভাই, তুমি তো ভালো রান্না করতে পারো, তাহলে পিঠে বানিয়ে কেন বিক্রি করো না? শুনেছি শহরে নাকি মানুষ পিঠে কিনে কিনে খায়। ভালো কথা বলেছ, এটা আমি ভেবেই দেখিনি। কিন্তু আমি তো একটা ভূত, আমার কাছে থেকে শহরের মানুষ পিঠে কিনতে চাইবে? আহা, বড্ড বোকার মতো প্রশ্ন করো তুমি। তুমি ভূত, তাই কি হয়েছে? তুমি তো সাধারণ মানুষের বেশ ধারণ করে পিঠে বিক্রি করবে। তাই তো, এটা আমি ভেবেই দেখিনি। ঠিক আছে, এখন যা বললাম সেই অনুযায়ী কাজ করা শুরু করো। সব কিছু ভালো করে খেয়াল করে করবে, ভুল যেন না হয়। দেখবে তোমার পিঠের ব্যবসায় লাভ হবে। চণ্ডী মন্দির কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো। চণ্ডী তার পিঠার ব্যবসার জন্য সব কিনে এনে পিঠা তৈরি করা শুরু করলো। তারপর শহরে গেল সেগুলো বিক্রি করতে। পিঠে নেবেন, পিঠে, সুস্বাদু পিঠে। এই পিঠেওয়ালা, আমাকে দাও দেখি একখানা পিঠে। এই নেন ভাই। লোকটি বেশ মজা করে পিঠে খেলো। বাহ, তোমার পিঠে তো দেখি ভারী মজা। এই নাও টাকা, আর শোনো, রোজ আমাকে পিঠে দিয়ে যাবে, কেমন? আচ্ছা ভাই, আমি রোজ দিয়ে যাব আপনাকে। এইভাবে সেদিন চণ্ডী আরও অনেকের কাছে পিঠা বিক্রি করলো। কদিন চণ্ডীর ব্যবসা বেশ ভালোই চলছিল। সে বেশ খুশি হলো, ভালোই টাকা রোজগার হচ্ছিল তার। কিন্তু একদিন চণ্ডী একটা ভুল করে বসে। সে পিঠা বানিয়ে নিয়ে শহরে যাওয়ার আগে পিঠাওয়ালার রূপ ধারণ করার কথা ভুলে যায়। প্রতিদিন যে লোকটি পিঠা কিনত তার কাছ থেকে, সে লোকের কাছে চণ্ডী গেল। লোকটি ভয়ে চিৎকার করে, ও মা গো, এ কে? লোকটি অজ্ঞান হয়ে গেল। চণ্ডী কিছু বুঝল না। সে আরও অন্যান্য লোকেদের কাছে পিঠা বিক্রি করতে গেল। একে একে সকলেই অজ্ঞান হয়ে গেল।
চণ্ডী মন খারাপ করে গ্রামে ফিরে এলো। আসার পথে তার মন্দির সাথে দেখা হলো। কি হয়েছে চণ্ডী, তোমার মন খারাপ কেন? ভাই, আজ আমার একটা পিঠেও বিক্রি হয়নি। যে যে আমাকে দেখেছে সবাই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমি কারণটা বুঝতে পারলাম না, কেন যে সবাই অজ্ঞান হয়ে পড়ে গেল। আজ তুমি পিঠেওয়ালার রূপ নিয়ে যাওনি কেন? তোমার বুদ্ধিহীনতার কারণেই আজ এমনটি হলো। তুমি কি জানো ভূত রূপে তোমাকে কেমন দেখায়? তারপর মন্দি চণ্ডীকে একটা আয়না দেখায়। চণ্ডী তো আর আগে কখনো আয়না দেখেনি। সে নিজেই আয়নায় তার চেহারা প্রথমবারের মতো দেখে ভয়ে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। বিলাতপুর গ্রামে বাস করত এক ডাইনি। ডাইনির বাড়িটা ছিল খুব সুন্দর, কিন্তু সেখানে কেউ যেত না। ডাইনির বাড়িটা ছিল যেমন সুন্দর, ডাইনিটা ছিল তেমনই ভয়ঙ্কর। বাচ্চারা তার প্রাসাদের মতো বাড়িতে গেলে সে তাদের খুব ভয় দেখাতো। আমার বাড়িতে আমি একাই থাকব, কেউ আসলে তাকে আমি এভাবেই ভয় দেখাবো। ভয় দেখানোই আমার কাজ। আমি কাউকে সহ্য করতে পারি না। যে আসবে সেই মজা বুঝবে। এদিকে ডাইনির একটা শখ ছিল, বাগান তৈরি করার শখ। একদিন ডাইনি ভাবলো বাগান তৈরি করবে। বিশাল এক বাগান তৈরি করলো। বাগানে অনেক ফুলের গাছ লাগালো। দিন দিন গাছগুলো বড় হতে লাগলো, কিন্তু সেখানে কোনো ফুল ধরলো না। ফুল ধরল না বলে ডাইনির মনটা খারাপ হয়ে গেল। সে চাইছিল ফুলে ফুলে তার বাগান ভরে যাক, কিন্তু তার সে আশা আর পূরণ হলো না। বেশ কিছুদিন কেটে গেল। একদিন সকালে বল্টু খেলছিল মাঠে। মাঠটা ডাইনির বাড়ির পাশেই ছিল। খেলতে খেলতে বল্টুর বলটা ডাইনির বাড়িতে চলে যায়। এই যা, বলটা তো ডাইনির বাড়ির ভিতর চলে গেল। আমি এখন কি করি? মাকে বললে তো মা খুব বকা দেবে। কি করা যায় এখন? বেশ কিছুক্ষণ ভেবে বল্টু ডাইনির বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে অনেক সাবধানে ভয়ে ভয়ে বলটা আনতে বাড়ির ভেতর গেল। বাড়ির ভেতরে গিয়ে সে দেখে ডাইনি বিশাল বাগান তৈরি করেছে, কিন্তু তাতে একটিও ফুল নেই। সে বাগানের আশেপাশে বল খুঁজতে লাগে। বল খুঁজে পেলে সে বেরিয়ে আসতে নেয়। তখন দেখে একটা সুন্দর প্রজাপতি ঘুরছে। বল্টু ভুলে যায় সে ডাইনির বাড়ির ভেতরে আছে। প্রজাপতির সাথে সে খেলতে শুরু করে। সে খেলছিল আর হাসছিল। ডাইনি দূর থেকে বল্টুকে দেখতে পেল। ভয় দেখানোর জন্য যখন সে তার কাছে এলো, এসে তো অবাক হয়ে গেল। যে বাগানে তার ফুল ফুটছিল না, আজ সে বাগানে ফুল ফুটেছে। একটা, দুটো, তিনটা, এভাবে আরো বেশ কয়েকটি। বল্টু যতবার হাসছিল ততবার নতুন নতুন ফুল ফুটতে লাগলো গাছে। এই দেখে ডাইনি মহা খুশি হলো। বাহ, কি সুন্দর ফুল ফুটেছে! মনে হচ্ছে এই বাচ্চার হাসির জন্যই বারবার নতুন নতুন ফুল ফুটছে। বাচ্চাটা যতবার হাসছে ততবার নতুন ফুল ফুটছে গাছে। এবার ডাইনি বল্টুকে বলল, এই ছেলে, এখানে আয় দেখি। বল্টু ডাইনিকে দেখে ভয় পেয়ে গেল। সে ভয়ে ভয়ে ডাইনির কাছে গেল। কি নাম তোর? আজ্ঞে, আমার নাম বল্টু। কি করছিস এখানে? আমাকে ছেড়ে দাও, আমি এখানে আমার বল নিতে এসেছিলাম, আর আসবো না কখনো। আর এ ভুল হবে না। এবারের মতো আমাকে যেতে দাও। যেতে দেব, তার আগে তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? তোকে এখানে 2 ঘন্টা খেলতে হবে। তুই এখানে তোর ইচ্ছা মতো খেলবি। এটা কোনো কাজ হলো? ঠিক আছে, খেলবো, কিন্তু 2 ঘন্টা পর আমাকে যেতে দেবে। কথা দাও। আরে হ্যাঁ হ্যাঁ, যেতে দেব। বল্টু ডাইনির কথা মতো 2 ঘন্টা খেলল।
এই 2 ঘন্টাতেই ডাইনির বিশাল বাগান ফুলে ফুলে ভরে গেল। ডাইনি বল্টুর উপর খুব খুশি হলো। শোন বল্টু, কাল থেকে তুই আর তোর সব বন্ধুরা এসে আমার বাগানে খেলবি। আমি আর তোদের ভয় দেখাবো না। আমি বুঝে গেছি, বাচ্চারা আমার বাগানে খেললে তবেই ফুল ফুটবে। ডাইনির কথা শুনে বল্টু খুব খুশি হলো। সেদিনের পর থেকে বল্টু আর তার বন্ধুরা রোজ ডাইনির বাগানে খেলতে আসতো। ডাইনিও তাদের খুব আদর করত। উদয়পুর নামের একটা গ্রামে একটা পুরনো রাজবাড়ি ছিল। লোকজন বলতো সেই বাড়িতে নাকি একটা ডাইনি আর ডাইনির একটা ভাই থাকত। সেই রাজবাড়ির আশেপাশে গ্রামের লোকজন যেতে ভয় পেত। গ্রামের লোকজন বলতো সেই রাজবাড়ির ভেতরে গেলে নাকি কেউই বেঁচে ফিরতে পারবে না। ডাইনিটার ছোট ভাই এই জিনিসটি মোটেও পছন্দ করতো না যে কেউ সেই রাজবাড়িতে আসবে না। তখন সে ডাইনির ছোট ভাই ডাইনিকে বলে, দিদি, তুমি এই গ্রামের লোকেদের ভয় কেন দাও? তোমার ভয়ে কেউই শান্তিতে থাকতে পারে না। আরে থাম তো, তুই কি বুঝবি এদেরকে ভয় দেখানোতে কি মজা? আর আমাদের কাজই তো লোকজনদের ভয় দেখানো। শুধু শুধুই কি আমরা ভূত হই? আর একটা জিনিস সব সময় মনে রাখ, যে ভূত কখনো ভালো হয় না। আরে দিদি, কে বলেছে যে ভূত ভালো হয় না? কেউ বলেনি, কিন্তু একটা জিনিস সব সময় মনে রাখবি, যে আমরা কখনোই ভালো হতে পারি না। ডাইনিটার ছোট ভাই ভূত ছিল বটে, কিন্তু তার ব্যবহার ছিল অনেক সুন্দর। সে কারো কষ্টই সহ্য করতে পারত না। কিন্তু কি করার, দিদির কথা শোনা ছাড়া আর কোনো উপায় তো নেই। একদিন রাতে গ্রামেরই একটি ছেলে হাঁটতে হাঁটতে সেই ডাইনির রাজবাড়িতে ঢুকে পড়ে। ডাইনিটা ছেলেটাকে দেখে অনেক খুশি হয় আর তাকে বলে, আজ তো দেখি শিকার নিজে পায়ে হেঁটে আমার কাছে চলে এসেছে। ডাইনিটা তখন ওই ছেলেকে ভয় দেখানোর জন্য ভয়ানক আওয়াজ করতে থাকে। এদিকে ছেলেটা ভয় পেয়ে কাঁদতে শুরু করে আর বলতে থাকে, দেখো দেখো, আমি ভুল করে এখানে চলে এসেছি। আমাকে ভয় দিও না, আমাকে ছেড়ে দাও। দয়া করে আমাকে বাড়ি ফিরে যেতে দাও। আর বাড়িতে আমার মা আমার জন্য অপেক্ষা করছে। আমায় ছেড়ে দাও দয়া করে। তুই যত যাই বলিস না কেন, আমি তোকে ছাড়বই না। আজ তোর সমস্ত রক্ত চুষে খাবো। এদিকে ডাইনির ছোট ভাই চলে আসে আর সব কিছুই বুঝে যায়। তখন সে তার দিদিকে বলে, দিদি, এই মানুষটাকে যেতে দাও না। আরে দাদা, তুই তো আজ তো আমি রক্ত খেয়ে তবেই ছাড়বো। আর তুই এখান থেকে যা তো। ডাইনি আর ডাইনিটার ছোট ভাই মিলে অনেক সময় ধরে এই নিয়ে ঝগড়া করে। এদিকে রাজবাড়ির বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শোনা যায়। ডাইনি আর ডাইনির ভাই বাইরে উকি দিয়ে দেখতে পেল যে সারা গ্রামবাসী সেখানে ওই ছেলের খোঁজে এসেছে। এত লোক একসাথে চিৎকার করছে দেখে ডাইনি ভয় পেয়ে যায় আর সে তার ভাইকে বলে, এখন তো উপায় দেখছি, ছেলেটাকে ছেড়ে দিতেও ইচ্ছা করছে না। চল আগে একসাথে এর রক্ত খেয়ে নি। না দিদি, না, তুমি এমন করলে আমি ওই গ্রামবাসীর কাছে নিজেকে সঁপে দেব। আর তা যদি না চাও তবে ছেলেটাকে ছেড়ে দাও। মানুষের জন্য তুই কেন নিজেকে সঁপে দিবি? তুই তো জানিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু তুই নিজেকে সঁপে দিস না। আমি ছেলেটাকে ছেড়ে দিচ্ছি আর গ্রামবাসীর কাছেও ক্ষমা চেয়ে নেব। এরপর সে ডাইনি আর তার ছোট ভাই মিলে ছেলেটাকে গ্রামবাসীদের কাছে দিয়ে সে রাজবাড়িটা ছেড়ে দিয়ে একেবারে চলে যায়। আর এভাবে উদয়পুর গ্রামের লোকজন সেই ভুতুড়ে রাজবাড়ির হাত থেকে মুক্তি পায়। আরশাদ নামে এক লোক একবার মিষ্টি নামের একটা মেয়েকে বিয়ে করলো। তারা বিয়ে করার পরে শহর থেকে একটু দূরে একটা বাড়ি কিনে সেখানে উঠল। মিষ্টি, তোমায় বিয়ে করতে পেরে আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে। তুমি তো দেখতে অনেক সুন্দরী।
আর তোমার আচার আচরণও আমার খুব ভালো লেগেছে। আপনিও খুব ভালো। আপনাকে বিয়ে করেও আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আর বিয়ে করতে না করতেই আপনি আমাকে এই বাড়িটা কিনে দিলেন। আর কি চাই আপনার কাছে আমি, বলুন? এইভাবেই আরশাদ আর মিষ্টি মধুর মধুর কথা বলতে লাগলো। ওদিকে ওই বাড়িতে ছিল একটা শাকচুন্নির বসবাস। শাকচুন্নিটা আগে এই বাড়িরই মালিক ছিল। একবার গ্রামে যখন কলেরা এলো তখন সে মারা গিয়েছিল, আর সে মরে শাকচুন্নি হয়ে গেল। আমি এই গ্রামের ভূত শাকচুন্নি। আমায় কষ্টে রেখে কার হবে পুণ্যি? শাকচুন্নিটা মরার পর থেকে এই বাড়ি আঁকড়ে থাকতো, আর এই ঘরে যারাই থাকতে আসতো তাদের সুখ কখনো সে সহ্য করতে পারত না। এই স্বামী স্ত্রী এইখানে মিষ্টি মধুর কথা বলছে, আমার বাড়িতে আমি সুখ পাচ্ছি না, আর এরা এখানে সুখের আলাপ করছে। এ তো আমি কিছুতেই মানতে পারলাম না। আমি এদের জানিয়েই মারব। পরদিন সকালে আরশাদ তার অফিসের কাজে বাইরে বেরিয়ে গেল, আর মিষ্টি একা ঘরেই রয়ে গেল। তখন শাকচুন্নিটি ঘরের জানালা দিয়ে ঢুকে মিষ্টির সামনে চলে আসলো। আমি এই গ্রামের ভূত শাকচুন্নি। আমায় কষ্টে রেখে কার হবে পুণ্যি? হাই হাই খোদা, আমি কি আমার চোখের ভুল দেখছি? এইটা কি এলো আমার ঘরে? তোর ঘর? চুপ থাক মূর্খ, এটা আমার ঘর। 50 বছর আগে এই ঘর আমাকে আমার স্বামী কিনে দিয়েছিল, আর এখন এটা তোর ঘর বলছিস? এটা আমার ঘর, আর আমি এটার মালিক। আমি এখানে যা বলবো তাই হবে। মিষ্টি ছিল সাধাসিধে ধরনের মেয়ে, তাই সে শাকচুন্নির কথার আর কোনো প্রতিবাদ করল না। যা, এখন তুই রান্না করতে যা। তোর স্বামীর জন্য তরকারিতে নুন না দিয়ে চিনি দিবি, আর ডালের মধ্যে দুধ মিশিয়ে দিবি। কি বলছেন আপনি এগুলো? এইভাবে রান্না করলে কি সেটা কেউ খেতে পারবে? যা, আমি যা বলছি সেটাই কর। মনে রাখবি, আমি এই ঘরের মালিক। এরপরে মিষ্টি আর কি করে, সে শাকচুন্নির কথা মতোই কাজ করল। শাকচুন্নি এরপরে যাবার সময় বলে গেল, আমি যে এসেছিলাম এই কথা কাউকে বলতে যাবি না আবার। যদি কাউকে বলিস তাহলে আমি তোর স্বামীর ঘাড় মটকে দিব। এই বলে শাকচুন্নিটা চলে গেল। এদিকে আরশাদ যখন রাতে ফিরে এলো, সে খেতে বসে চিনির তরকারি আর দুধের ডাল মুখে নিয়ে থু করে ফেলে দিল। এসব কি রান্না করেছো মিষ্টি? তোমার নাম মিষ্টি দেখে কি সব কিছুই মিঠা মিঠা করে ফেলবে? আরশাদের কথা শুনে মিষ্টি একবার ভাবল তাকে সব খুলে বলে। পরে আবার যখন মনে পড়ল এতে তার স্বামীর ঘাড় মটকে যেতে পারে, তাই আর সে কিছুই বলল না, মুখ বুঝে কাঁদতে শুরু করলো। এদিকে বউকে কাঁদতে দেখে আরশাদের মন নরম হয়ে গেল। সে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। একদিন এমন হতেই পারে। আজ আমরা বাইরে গিয়ে না হয় কিছু খেয়ে নিব, কিন্তু কাল থেকে এমন করো না যেন, কেমন? পরদিন আবারও ওই শাকচুন্নি এলো, আর একই ঘটনা ঘটল। শাকচুন্নি তাকে দিয়ে উল্টোপাল্টা রাখতে বাধ্য করলো। আর তার স্বামী সেদিন রাতে এসেও যখন দেখল খাবারের এমন অবস্থা যে মুখ তোলার জয়ই নেই, সে খুব রাগ করার পরিবর্তে খুব অবাক হয়ে গেল। কি ব্যাপার মিষ্টি, আজও তো গতকালের মতো সব মিষ্টি করে ফেলছো। কি হয়েছে তোমার, বলবে? কিন্তু মিষ্টি কোনো কথা বলে না, সে মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। আরশাদ মেজাজ খারাপ করতে গিয়েও পরে কি যেন ভেবে
আর কিছুই বলল না। পরদিন অফিসে যেতে যেতে আরশাদ মনে মনে ভাবতে থাকে, কি ব্যাপার, সকালে প্রতিদিন খেয়ে বের হই, সকালের খাবার তো কখনো উল্টাপাল্টা করে না মিষ্টি, কিন্তু রাতের খাবারে কেন প্রতিদিন এমন হচ্ছে? তবে কি আমি ঘর থেকে বের হয়ে যাবার পরে এমন কিছু হয় যেটা সে আমাকে বলতে পারছে না? এভাবে আরও কয়েকটা দিন চলে যায়। প্রতিদিনই একই অবস্থা, কিন্তু আরশাদ আর মিষ্টিকে কিছুই বলে না। এদিকে সব দেখে শাঁকচুন্নিটি মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, এই লোককে দেখে কোনোভাবেই রাগাতে পারছি না। আগের দম্পতিকেও তো আমি এভাবেই হেনস্থা করেছি, ওই স্বামী তার স্ত্রীকে মেরেছিল পর্যন্ত মিষ্টি তরকারি আর দুধের ডাল খেয়ে। আর এই আশাদ লোকটা তো এইসব অখাদ্য খেয়েও তার বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহারই করছে না, সুখেই আছে। না, এ আমার আর সহ্য হচ্ছে না। আমি মনে হয় না এদের মধ্যে কোনো অশান্তি সৃষ্টি করতে পারবো। আমি যাই এখান থেকে, চলে যাই, নইলে এদের সুখে থাকা দেখতে দেখতে আমিই মারা যাব। এরপরে ওই শয়তান শাঁকচুন্নি যখন আর মিষ্টিকে বিরক্ত করতে এলো না, তখন মিষ্টি ভাবল শয়তান শাঁকচুন্নি ওখান থেকে হয়তো চলে গেছে, আর সে রাতে তার স্বামীকে সব খুলে বলে। আর এরপরে তারা আবার আগের মতো সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। অনেক দিন আগের কথা, এক গ্রামে হুট করে একটা ভয়ানক ঘটনা ঘটে গেল। তখন থেকেই সন্ধ্যা হতেই লোকজন তাদের নিজেদের ঘরের দরজা লাগিয়ে দিত। কারো দরজা কেউ ধাক্কা দিলে বা পরিচিত কোনো মানুষ ডাকলেও কেউ দরজা খুলে দেখত না। এমন সময় একদিন শহর থেকে এক দম্পতি আর তাদের ছোট্ট বাচ্চা ছুটি কাটাতে গ্রামে আসে। বাচ্চাটা গ্রামে এসে পুরো গ্রাম মাতিয়ে রাখা শুরু করলো। একদিন বাচ্চাটা দেখে গ্রামের সবাই সন্ধ্যা হতেই ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন সে ভাবতে শুরু করে, কারণ শহরে তো রাতে খেলাধুলা, ঘোরা এবং টিভি দেখার সুযোগ হতো। তখন সে তার চাচাকে গিয়ে জিজ্ঞেস করে। তখন তার চাচা তাকে বলে, আমি একবার সন্ধ্যায় জমি থেকে কাজ করে ফিরছিলাম তখন। আরে বাবা, এই গরমের সময় এই তুফান কোথা থেকে আসলো? এটা তুফান না, এটা আমাদের আশার সংকেত। আমরা যত গ্রামে গিয়েছি, কিন্তু এই গ্রামের লোকদের রক্ত খেয়ে যেমন মজা পেয়েছি তেমন আর পাইনি। হ্যাঁ, এক রাত খেলে 4 রাত না খেয়েই চলে যায়। ভালোই হয়েছে, রোজ রোজ খেলে এই গ্রামের লোকজন বের হবে না বাড়ি থেকে। চল এবার এটাকে উঠিয়ে নেই। বাচ্চাটা তার চাচার কথা শুনে একদম মন খারাপ করে ফেলে। তখন বাচ্চাটা তার চাচাকে জিজ্ঞেস করে, এভাবে কিভাবে চলে? যদি কেউ রাতে বাইরেই না বের হয়, তাহলে রাতে বাগান থেকে আম কি কুড়াবে? সেটা তো ঠিক, কিন্তু আমাদের যে কিছুই করার নেই। এরপর থেকে বাচ্চাটা তার চাচার বলা কথাগুলো মনে করতে লাগলো। হঠাৎ একদিন রাতে না জানি কি মনে করে বাচ্চাটা ঘর থেকে বের হয়ে যায়। এদিকে বাচ্চাটাকে বাড়ির কেউ না দেখে বাড়ির সবাই উতলা হয়ে যায়। সবারই এক প্রশ্ন, এত রাতে বাচ্চাটা কই গেল? বাচ্চাটা হাঁটতে হাঁটতে সে ডাইনিগুলোর সামনে গিয়ে পড়ে। তখন ডাইনিগুলো বলে, বাহ বাহ, অনেক দিন পরে একটা মোটা সোটা বাচ্চা সামনে এসেছে। চল বোন, এটাকে তুলে নিয়ে যাই। না, তোমরা আমাকে খেতে পারবে না। কেন? তোর শরীরটা কি পাথর দিয়ে বানানো? না, পুরো গ্রাম জানে আপনি আপনার ছোট বোনকে সবসময় নিজের খাওয়া মানুষই খাওয়ান। তা কি হয়েছে? বড় বোনই আগে পাবে। আজ আমি আগে খাই না এই বাচ্চাটাকে। এতদিন আমি আগে খেয়েছি, এখনো আমি আগে খাবো। আর তুই চুপ কর। বড় বোনের কথা না শুনে একটা সামান্য বাচ্চার কথায় কান দিস? এসব বলতে বলতে দুই ডাইনি তাদের মধ্যে মারামারি শুরু করে দেয়। তখনই
তাদের ভেতর বড় ডাইনিটার একটা শিং আর ছোট ডাইনিটার দুটো দাঁত ভেঙে যায়। তখন বড় ডাইনিটা বলে, আরে বাবা, আমাদের ডাইনিদের জীবন তো দাঁত নখ আর শিঙের ওপরেই চলতে থাকে। বাবা গো, বাঁচাও, কে কোথায় আছো? মরে গেলাম তো। তখন দুই ডাইনি চিৎকার করতে করতে হাওয়ায় গলে যেতে শুরু করে। আর সেই গ্রামের লোকজন ওই ডাইনির হাত থেকে একেবারেই রক্ষা পেয়ে যায়। ধুলিয়া গ্রামে আলী আব্বাস নামের এক মিষ্টি বিক্রেতা ছিল। সে খুব মন দিয়ে আর অনেক যত্নে মিষ্টিগুলো তৈরি করত। ওই গ্রামে যদিও আরো অনেক মিষ্টি বিক্রেতা ছিল, কিন্তু এর পরেও লোকে আলী আব্বাস থেকে মিষ্টি কিনে খেত। আরে আব্বাস ভাই, তোমার হাতে কি জাদু আছে বলো তো? এই গ্রাম না, শুধু পুরো রাজ্যে তোমার চেয়ে ভালো মিষ্টি আর কেউ বানাতে পারে না। তুমি কি মিষ্টিতে মধু দাও নাকি জাদু দাও? সত্যি করে বলো তো আব্বাস ভাই। আরে ওসব কিছুই না, আমি দেই মেহনত। আমি মেহনত করে কাজ করি আর খোদাও আমার মেহনতের ফলাফল আমাকে দেন। এইভাবে কথা চলতে চলতে বেশ কজন আলী আব্বাসের মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতে লাগলো। রাত হলে যখন আর কোনো খদ্দের আসতো না, সে তখন তার দোকান বন্ধ করে বাড়িতে চলে যেত। সে তার স্ত্রী আর বাচ্চাদের সাথে কিছু সময় কাটাতো, গল্প করত, তারপরে নামাজ পড়ে নিত। আর সব শেষে সে আবার তার মিষ্টি নিয়ে বসত। সে চেষ্টা করত কিভাবে আরো মজাদার আর সুস্বাদু মিষ্টি তৈরি করা যেতে পারে। আলী আব্বাস অনেক রাত পর্যন্ত জেগে জেগে তার মিষ্টি নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করত। আর এভাবে যখন রাত শেষ হয়ে সকাল হতো, সে তার দোকান খুলে মিষ্টি বিক্রি শুরু করত। এমন করে একদিন সৃষ্টিকর্তা তার পরীক্ষা নেওয়ার জন্য একজন ফেরেশতাকে তার কাছে পাঠালেন। ওই ফেরেশতা বন থেকে একজন সাধারণ লোকের বেশ ধরে বেরিয়ে এলো। তারপর সে আলী আব্বাসের দোকানে গেল। আমার খুব খিদে পেয়েছে, আমি অনেক দূর থেকে এখানে এসেছি, আমাকে কিছু মিষ্টি খেতে দেবে? আব্বাস তখন লোকটিকে দুটো মিষ্টি খেতে দিল। ওই মানুষরূপী ফেরেশতা মিষ্টিগুলো খেয়ে খুবই তৃপ্ত হলেন। এরপরে সে আব্বাসকে বলল, তোমার মিষ্টি আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। তবে এই ব্যাগটি আছে, এই ব্যাগটা আমি তোমাকে দিলাম মিষ্টির বিনিময়ে। আমি যাবার পরেই তুমি এটা খোলো আর প্রতিদিন তোমার দোকানে ঠিক এই সময়ে মিষ্টি খেতে আসব। এই কথা বলে ওই লোকটি সেখান থেকে চলে যায়। আর তখন আলী আব্বাস ওই ব্যাগ খুলে দেখে সেখানে অনেকগুলো সোনার মোহর রয়েছে। আরে, এত সোনার মোহর মাত্র দুটো মিষ্টির জন্য? নিশ্চয়ই কোনো রাজার ধনী কর্মচারী হবে। আমি এর জন্য প্রতিদিন আরো ভালো মিষ্টি তৈরি করে নিয়ে আসব। এভাবে সে প্রতিদিনই ওই মানুষরূপী ফেরেশতাকে মিষ্টি খাওয়াতে থাকে আর বিনিময়ে একটা সোনার মোহর ভর্তি ব্যাগ পায়। আর গ্রামের অন্য লোকেরা তো তার থেকে আগের মতোই মিষ্টি খেত। একদিন সে চিন্তা করলো, সে সারা দিন গ্রামের লোকদের মিষ্টি খাইয়ে যে টাকা পায়, এর চেয়ে 10 গুণ বেশি টাকা পায় ওই লোকটাকে দুটো মিষ্টি খাইয়ে। তখন আব্বাসের মাথায় একটা কুবুদ্ধি এলো। আরে, আমি তো এখন আর কষ্ট করে সারাদিন দোকান খোলা না রাখলেও পারি। আমি কেবল সন্ধেবেলা ওই লোকটি যখন আসবে তখন দোকান খুলে তাকে কয়েকটা মিষ্টি খাইয়ে সারাদিনের কামাই করে নিতে পারি। আমি কেন আর কষ্ট করে সারাদিন দোকানে দাঁড়িয়ে থাকবো? যেই ভাবা সেই কাজ। এর পরদিন থেকে সে তার দোকান আর সকালে খুলতো না, আর গ্রামের মানুষেরাও এসে ফিরে যেতে লাগলো। আর আলী আব্বাস সারাদিন তার ঘরে ঘুমাতে লাগলো আর সোনার মোহরগুলো গুনতে লাগলো। এর চেয়েও ভয়ানক কথা, সে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে পুরোপুরি ওই লোকের উপরে আয় উপার্জনের জন্য ভরসা করতে শুরু করলো। আলী আব্বাসের এই অবস্থা দেখে সৃষ্টিকর্তা বেজায় নারাজ হল। আর সে ফেরেশতাও পরদিন থেকে আলী আব্বাসের দোকানে গেল না। সে সারাদিন দোকানে বসে থেকেও কারো দেখা পেল না, এমনকি কোনো গ্রামবাসীরও না। কারণ অনেকদিন বন্ধ দোকান পেয়ে তার খদ্দেররা গ্রামের অন্য এক মিষ্টি বিক্রেতার কাছে যাওয়া শুরু করেছিল। এভাবেই লোভের কারণে আলী আব্বাস তার সবকিছুই হারালো। মাজিদ নামের একটা ছেলে ছিল।
মাজিদের ঘুড়ি উড়াতে খুব ভালো লাগতো, তাই সে ঘুড়ি উৎসবের জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করত। যখন ঘুড়ি উৎসবে সে পড়তো, সে আর তার বন্ধুরা মিলে বাজারে ঘুড়ি নাটাই দেখতে যেত। এমনই এক ঘুড়ি উৎসবের দিন আকাশ ভরে উঠল নানা রঙের ঘুড়িতে। মাজিদও তার ঘুড়ি উড়াতে উড়াতে অনেক উপরে তুলে ফেলল। হঠাৎ করে অন্য এক ঘুড়ির সাথে লেগে তার ঘুড়ি কেটে গেল। এরপরে মাজিদ তার ঘুড়িটা ধরার জন্য ওটার পিছু পিছু যেতে লাগলো। ঘুড়িটা ধরার জন্য ওটার পিছনে ছুটতে ছুটতে মাজিদ একেবারে গ্রামের একদম শেষ সীমানায় এসে পৌঁছালো। এতক্ষণ ঘুড়ি ধরার নেশায় মাজিদের কোনো কিছুর খেয়াল ছিল না। হঠাৎ মাজিদ খেয়াল করলো গ্রাম ছাড়িয়ে সে একদম এক ছোটখাটো জঙ্গলে চলে এসেছে। সে এদিকটায় আগে কখনো আসেনি। মাজিদ তার সামনেই একটা গাছে ঘুড়িটা আটকে থাকতে দেখল। যাক বাবা, আমার ঘুড়িটা পাওয়া গেল। ঘুড়িটা আমার খুব ভালো লেগেছে। এটা অন্য ঘুড়িগুলোর মতো পলিথিনের নয়, কাগজের তৈরি, হাওয়ায় বেশ ভাসতে পারে। তারপরে মাজিদ ঘুড়িটা নামানোর জন্য ওই গাছে উঠতে থাকে। উঠতে উঠতে সে গাছের মাথায় উঠে যায়। আর যখন সে ঘুড়িটা হাতে নেয়, হঠাৎ এক ভয়ানক শব্দ শুনে গাছের নিচে তাকায়। মাজিদ তাকিয়ে দেখে একটা হিংস্র চেহারার রাক্ষসী তার গাছের নিচে থেকে অদ্ভুতভাবে মাথা বাঁকিয়ে তার দিকে তাকিয়ে আছে আর ভয়ানক শব্দ করছে। আপনি আপনি আমার কোনো ক্ষতি করবেন না, দয়া করুন, আপনি আমাকে মেরে ফেলবেন না। আমি তো শুধু আমার ঘুড়িটা নিতে এসেছি এখানে। আমি একান্তই নির্দোষ। নির্দোষ? সে আবার কি? তুই জানিস আমি কে? আমিও নির্দোষ। আর এই গাছের নিচে আমাকে পুড়িয়ে মারা হয়েছিল। আপনি নির্দোষ? আপনাকে তাহলে কেন মারা হয়েছিল? ভূপেন নামে এক মহাজন ছিল গ্রামে। তার নানা ধরনের ব্যবসা ছিল। সে অনেকটা সময় শহরে থাকতো, অনেকদিন পর পর গ্রামে আসতো। একবার সে গ্রামে এক পলিথিনের ব্যবসা শুরু করে। তার পলিথিনের ব্যবসা শুরু করতে না করতে এই গ্রামে দুর্যোগ নেমে আসে। গ্রামের সকল ফসলি জমি শেষ হয়ে যেতে শুরু করে। পলিথিনের ব্যবহার হতে থাকে সব জায়গায়, আর ধীরে ধীরে সে পলিথিনের এক কারখানাও এখানে গড়ে তোলে। বলছেন কি? তারপর তার এই পলিথিনের যাচ্ছে তাই ব্যবহার বন্ধ করার জন্য আমি সবার আগে আওয়াজ তুলি। গ্রামবাসীকে বোঝানো শুরু করি যে এই পলিথিনই আমাদের গ্রামের ফসলের উপর দুর্যোগের মূল কারণ। গ্রামবাসীও তখন পলিথিনের খারাপ দিকগুলো বুঝতে শুরু করে, আর তারাও ভূপেনের উপরে এই পলিথিন বন্ধ করার জন্য চাপ দেয়। তারপর কি হলো? এরপরে ভূপেন আমার উপরে তার আক্রোশ ছাড়তে শুরু করে। প্রথমে আমাকে ভয় দেখায়, তারপরেও আমাকে থামাতে না পেরে এই জঙ্গলে তুলে নিয়ে আসে আর আমাকে এই গাছের নিচে রেখে আগুন জ্বালিয়ে দেয়। আহারে, আপনার সাথে তো খুবই অন্যায় হয়েছে। আর পলিথিন আসলেও আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এতই ক্ষতিকর যে আমাদের পৃথিবীটাই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে পলিথিনের খারাপ প্রভাবের কারণে। বাহ, তুই তো ছোট হলেও এই ব্যাপারে ভালো বুঝিস। এই দেখুন না, আমার ঘুড়িটাও কাগজের, পলিথিনের নয়। না, তোকে মেরে ফেললে এই পৃথিবীকে পলিথিন থেকে সাবধান করার একটা লোক কমে যাবে। তোকে আমি কিছুই করব না। তুই যা, আমি যা বেঁচে থাকতে করতে পারিনি তা তুই করে দেখা, যা। এই বলতে বলতে রাক্ষসী সেখান থেকে অদৃশ্য হয়ে গেল, আর মাজিদও তার ঘরে ফিরে গেল। অনেক দিন আগে রসুলপুর গ্রামে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। এসব দেখে গ্রামের লোকজন অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিল। এসব কিছু দূর করার জন্য গ্রামের সব লোকেরা একসাথে বসে আলোচনা করে। গ্রামে অনেক দিন যাবৎ বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সবার ফসলই খারাপ হয়ে যাচ্ছে। কিছু তো উপায় বের করতে হবে, না হলে যে আগামী দিনগুলোতে আমাদের ভিক্ষা করতে হবে।
আমরা তো সব চেষ্টাই করে দেখলাম, কোথাও তো কোনো পানিই নাই। কুয়োতে যা পানি আছে ওইটা তো আমাদের খেতে হবে। এখন তো উপরওয়ালাই ভরসা, সেই বাঁচাতে পারে আমাদের জীবনটা এখন। হ্যাঁ, ঠিকই বলেছ ভাই। আমাদের উচিত জঙ্গলের ভেতরের পুরনো মসজিদে গিয়ে দোয়া প্রার্থনা করা। তাতে যদি সৃষ্টিকর্তা একটু সহায় হয়। আরে ভাই, তুমি কি জানো যে ওই জঙ্গলের রাস্তাটা কত ভয়ানক? আরে সেটা তো সন্ধ্যার পরে, আমরা সন্ধ্যার আগেই চলে আসব। এখন কথা না বাড়িয়ে চলো তো। আদনান, হাসান আর ইয়ামিন দোয়া প্রার্থনা করার জন্য জঙ্গলের সে ভয়ানক রাস্তা দিয়ে আগাতে শুরু করে। কোনো সমস্যার সম্মুখীন না হয়ে সবাই মসজিদের সামনে গিয়ে পৌঁছায়। তারা সবাই সেই মসজিদে নেমে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকে। এরপর সবাই আবার গ্রামে ফিরে আসার পথ ধরে। তখন সন্ধ্যা হতে শুরু করে। কিছু সময় পরে সূর্য ডুবে যায়, অনেক অন্ধকার হয়ে যায়। তখন সবাই তাদের টর্চ লাইট বের করে আশেপাশে দেখতে শুরু করে। এইভাবে আগাতে আগাতে সবাই গ্রামের সে ভয়ানক রাস্তা দিয়ে আগাতে থাকে। তখনই একটা ডাইনি বলে ওঠে, কি ব্যাপার, আজ একসাথে তিনটা মানুষ? বাহ, বেশ মজাই হবে আজ। এরকম ভয়ানক আওয়াজ শুনে সবাই ভয় পেয়ে যায়। সবাই ভয়ে ঘামতে শুরু করে। সবাই ভয় ভয় নিয়ে পেছনে তাকাতেই দেখতে পায় একটা বিশাল আকৃতির ডাইনি বাতাসে ভেসে রয়েছে। ডাইনিটাকে দেখে সবাই অনেক বেশি ঘাবড়ে যায় আর দৌড়াতে শুরু করে। ডাইনিটা তার জাদু শক্তি দিয়ে তাদের সবাইকে একটি খাঁচার মধ্যে বন্দী করে ফেলে। তখন সবাই মিনতি করে সেই ডাইনিকে বলে, আমাদের ছেড়ে দিন, আমরা কিছুই করিনি, আমাদেরকে যেতে দিন না। আমার কপালে কি লেখা যে আমি বোকা? আমি তোদেরকে ছেড়ে দেই আর তোরা পালিয়ে যা, আর আমার খাবারটা হারিয়ে যা। এত বছর পর মানুষ হেঁটে আমার কাছে এসেছে, আজ তো রেহাই নেই তোদের কারোই। সবাই খুব খারাপভাবে ডাইনিটার কবজায় আটকে পড়ে যায়। পালানোর মতো তাদের কাছে কোনো রাস্তাই থাকে না। তাদের মৃত্যু নিশ্চিত ভেবে সবাই শেষবারের মতো সৃষ্টিকর্তাকে স্মরণ করতে থাকে। তখন তারা দেখতে পায় যে ডাইনিটা খুব জোরে চিৎকার করছে। মরে গেলাম, কে কোথায় আছো? আরে বাবা গো, পুড়ে যাচ্ছে আমার শরীরটা। এই তোরা থাম, আর প্রার্থনা করিস না, মরে গেলাম গো। আরে বাবা রে, মরে গেলাম রে, ও মা গো। এরপর ডাইনিটা সেখানে পুড়ে মারা যায়। আর তখন সেই ডাইনির জাদু শক্তির খাঁচাটা সেখানে ভেঙে যায়। আর এরপর সব গ্রামবাসী খাঁচা থেকে মুক্তি পায়। আর আল্লাহর অশেষ মেহেরবানিতে ওই গ্রামে পরে 2 দিন লাগাতার বৃষ্টি হয়, আর সবুজে শ্যামলে ফসল ভরে যায়, আর সবাই শান্তিতে বসবাস করে। এটা প্রায় 2 বছর আগের ঘটনা। আমি খুব সিগারেট খেতাম তখন। আর 2 বছর আগে এক রাতে আমার সাথে যা ঘটেছিল, আমি এরপর থেকে আর কখনো সিগারেট হাতে ছুঁয়েও দেখিনি। আমার বয়স ছিল তখন 28। আমি গ্রামে গিয়েছিলাম আমার অফিসের একটি কাজে। আর যেদিন আমার ফেরার কথা ছিল সেদিন সেখানে খুব বৃষ্টি হচ্ছিল, আর সময়টা ছিল ঘুটঘুটে অন্ধকারের এক রাত। আমি গ্রামের বাস স্টেশনে বাসের জন্য অপেক্ষা করছিলাম। একে তো গাঁও গ্রাম, তার উপরে এই ঝুম বৃষ্টি। আদৌ কি আজ বাস আসবে, নাকি আমাকে এর মধ্যেই বসে থাকতে হবে? এই বলতে বলতে আমি একটা সিগারেট টানতে শুরু করলাম। হঠাৎ একপাশে তাকিয়ে দেখি একটা বৃদ্ধ লোক আমার দিকে হেঁটে আসছে। তার হাঁটার ভঙ্গিটা ছিল খুবই অদ্ভুত, কেমন যেন টোলে টোলে হাঁটছিলেন। আমি এমনিতে অন্য কারো দিকে এত নজর দেই না, আর দিলেও আমি কোনো রকম জাজমেন্ট করতে চাই না। কিন্তু ওই লোকটা সত্যিই অন্য রকম ছিল। তার চোখের মণিগুলো ছিল একদম
স্থির। লোকটা হেঁটে এসে আমার পাশে বসলেন। আজ তো বাস আসবে না, আপনি সিগারেট ফেলে ঘরে চলে যান। আজ বাস আসবে না তো আপনি কেন এই বৃষ্টির রাতে এখানে এসে বসলেন? আপনিও ঘরে যান না মশাই, কেন খামোখা আমার মাথা খেতে এসেছেন? আমি বেশ বিরক্তই হলাম লোকটার উপরে। একে তো আবহাওয়ার বাসের জন্য মেজাজ খারাপ হয়ে এসেছে, তার উপরে এই লোকটার দায়ের থেকে কেমন কর্পূরের গন্ধও আসছিল। আমার সাথে কিন্তু ওই লোকটার কথা ওই পর্যন্তই হয়েছিল। এরপরে আমি অপেক্ষা করতে করতে তাকিয়ে দেখলাম লোকটা বিড়বিড় করে একা একা কি যেন বলছে। আমি আর ওদিকে তেমন পাত্তা দিলাম না, তবে আমার খুব অস্বস্তি হতে লাগলো। কিছুক্ষণ পরে খেয়াল করলাম লোকটা আমার দিকে এগিয়ে আসছে আর তার দুই হাত উঁচু করে আমাকে ধরতে আমার দিকে ঝুঁকে পড়ছে। আমি সরে যেতেই লোকটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। আমি এটা দেখে খুবই ভয় পেয়ে যাই। আমি তখন ওই বৃষ্টির মধ্যে দৌড়ে কাছে থাকা একটা বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিতে থাকি। আমার ধাক্কাধাক্কি শুনে বাড়ির মালিক আমার জন্য দরজা তো খুলে দিল, কিন্তু তিনি আমাকে দেখে মুখ হাঁ করে ফেললেন। আপনি আপনি কি মানিক বাবুর ছেলে কাজল? না কাকা, আমার নাম আশিক। আমি শহরের একটা এনজিওতে কাজ করি। একটা কাজে দুদিনের জন্য এই গ্রামে এসেছিলাম। আরে আসুন আসুন, আমি তো তোমাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে দেখে আরেকজন ভেবেছিলাম, যার চেহারার সাথে তোমার অনেক মিল। আমি বাসের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু এত বৃষ্টি, এর জন্য হয়তো বাস আসছিল না। এইভাবে আমি সমস্ত ঘটনা ওই বাড়ির মালিককে খুলে বলি। তখন বাড়ির মালিক বলে, আমি এইবার সমস্ত ঘটনা বুঝতে পেরেছি আর তোমাকেও বুঝিয়ে বলছি। এই বলে বাড়ির মালিক আমাকে বলল যে মানিক বাবু নামে এক লোক বাস করত তাদের গ্রামে। সে ছিল ভয়ানকভাবে মাদকাসক্ত। সিগারেট থেকে শুরু করে এমন কোনো মাদক ছিল না যা সে নিত না। আর এমন করে অতিরিক্ত মাদকের কারণে সে 4-5 বছর আগে মারা যায়। তার একটা ছেলে আছে কাজল নাম। কাজল আর আমার চেহারা একেবারে একই রকম। বুঝলেন আশিক সাহেব, মানিক বাবু মারা যাবার পর থেকেই এই গ্রামে যে সিগারেট বা অন্য কোনো মাদকের দিকে ঝুঁকতে শুরু করে, তার কাছে গিয়ে মানিকবাবুর আত্মা তাকে থামাতে চেষ্টা করে। আপনাকেও সে নিজের ছেলে মনে করে আপনার ধূমপান থামাতে গিয়েছিল। সেদিন রাতে আমি আর বাহিরে বের হইনি, ওই ঘরেই থেকে গিয়েছিলাম। পরদিন সকালে তার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি। আর এই ঘটনার পরে আমি সিগারেট একদমই ছেড়ে দিয়েছিলাম। এক গ্রামে এক পরিশ্রমী কৃষক বাস করত। সে সারাদিন তার জমিতে কঠোর পরিশ্রম করত আর সন্ধেবেলা ঘরে ফিরে আসতো। একবার সেই কৃষক তার জমিতে কোদাল দিয়ে একটা গর্ত করছিল। হঠাৎ তার কোদালটা একটা কিছুর সাথে লেগে টং করে শব্দ করে উঠল। আরে, এটা কিসের শব্দ হলো? মনে তো হচ্ছে কোনো ধাতুর কিছু একটা এই মাটির ভিতর রয়ে গিয়েছে। কৃষক তাড়াতাড়ি ওই জায়গার মাটি খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে সে একটা ধাতুর ঘড়া দেখতে পেল। এত বড় ঘড়া! এটা আমার জমির মধ্যে কে পুঁতে দিল? ঘড়াটা খালি দেখে কৃষক সেটা একপাশে রেখে অন্য একদিকের জমিতে গর্ত করতে শুরু করে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো যে সে ওখান থেকেও একই ধরনের একটা ধাতুর ঘড়া খুঁজে পেল। না, এটা তো খুব অদ্ভুত ঘটনা মনে হচ্ছে। আমি এক্ষুনি আমার সমস্ত জমিটা খুঁড়ে দেখি। এই বলে কৃষক তার পুরো জমি খুঁড়ে ফেলল সন্ধ্যা পর্যন্ত। আর সে একই রকম দেখতে 10টা ঘড়া পেল। প্রত্যেকটা ঘড়াই খালি ছিল। আমার তো এখন খুবই সন্দেহ লাগছে। এই ব্যাপারটা খুবই অস্বাভাবিক। আমার এক্ষুনি এটা গিয়ে রাজাকে বলতে হবে। এরপরে কৃষক ঘড়াগুলো নিজ বাড়িতে রেখে তারপরে গেল রাজদরবারে। রাজামশাই, আজ আমার সাথে বেশ অদ্ভুত একটি ঘটনা ঘটেছে। কি ব্যাপার শমশের, বলে ফেলো, কি ঘটেছে? মহারাজা, আজ আমার জমিতে অদ্ভুত 10টা ঘড়া পেয়েছি। 10টা ঘড়াই খালি। আমি কিছুই বুঝতে পারছি না যে এগুলো কোথা থেকে এলো, বা এগুলো দিয়ে আমি কি বা করব। কিসের ঘড়া?
তোমার ঘোড়াগুলো কাল নিয়ে এসো। চোখে দেখে তারপরে আমি তোমাকে একটি সিদ্ধান্ত জানাতে পারবো। পরদিন কৃষক ঘোড়াগুলো নিয়ে আসতেই সেগুলো দেখে রাজার চোখ ছানা বড়া হয়ে গেল, কারণ রাজা বুঝতে পারছিল এই ঘোড়াগুলো প্রত্যেকটা খাঁটি সোনার ঘোড়া। গরিব কৃষক শমশের কখনো সোনা দেখেনি, তাই সে বুঝতেও পারেনি। রাজা তখন ফোন দিয়ে আটল এই সোনার ঘোড়াগুলো বাগিয়ে নেওয়ার। খুবই সাদামাটা কিছু ঘোড়া, এগুলো নিয়ে মাথা না ঘামানোই ভালো। শমশের, তুমি এক কাজ করো, এই ঘোড়াগুলো আমার ভাণ্ডারে রেখে যাও, আর বিনিময়ে আমি তোমাকে একটা নতুন কুঠার দিচ্ছি। তুমি এটা নিয়ে তোমার কৃষিকাজ করতে থাকো। এই ঘোড়াগুলো তোমার কোনো কাজে লাগবে না। রাজার হুকুম কি আর গরিব চাষা শমশের ফেলতে পারে? সে রাজাকে তার ঘোড়াগুলো দিয়ে একটা নতুন কুঠার নিয়ে বাড়ি চলে গেল। এদিকে এই ঘোড়াগুলো ছিল এক ডাইনি বুড়ি। ডাইনি বুড়ি শমশেরের উপরে খুশি হয়ে তার জমিতে রেখে গিয়েছিল। ডাইনি যখন আগে মানুষ ছিল, তখন একবার এই শমশের নিজে না খেয়ে তার খাবার এই বুড়িকে খেতে দেয়। তখন থেকেই বুড়িটা শমশেরের উপরে মনে মনে অনেক কৃতজ্ঞ ছিল। বুড়িটা মরার পরে ডাইনি হয়ে যায়, আর ডাইনি হবার পরে সে তার কৃতজ্ঞতা প্রকাশ করতেই শমশেরের জমিতে সোনার ঘোড়াগুলো রেখে যায়। কিন্তু শমশের তো এগুলো না বুঝতে পেরে রাজামশাইকে তার ঘোড়া দিয়ে এলো। এখন ডাইনি এটা দেখে ওই রাজার উপরে খুব রেগে যায়। সে ওই রাতেই রাজার ঘরে চলে যায়। রাজা তার ঘরে একটা আস্ত ডাইনি দেখে ভয়ে তোতলাতে শুরু করেন। ভূত, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি একটা ভূতের খপ্পরে পড়েছি। ডাইনি তখন এসে রাজার টুটি চেপে ধরে। তুই গরিব কৃষকের হক মেরে দিয়েছিস, তুই শমশেরের সোনার ঘোড়া নিয়ে নিয়েছিস তাকে ঠকিয়ে। মাফ করে দাও ডাইনি, এমনটা আর কখনো হবে না। আমি কালই তাকে তার জিনিস ফিরিয়ে দেব। এবারের মতো আমাকে ছেড়ে দাও। এরপরে ডাইনিটা রাজাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে যায়। আর পরদিন রাজা নিজেই শমশেরের বাড়ি উপস্থিত হয়, আর সে তার ভুল স্বীকার করে শমশেরকে সমস্ত সোনার ঘোড়া ফিরিয়ে দেয়। রাত 12টা। সাংবাদিক মানিক বাস স্ট্যান্ডে বসে আছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল, কোনো বাস নেই। এই গ্রামে থাকার জায়গাও নেই। শহর থেকে বেশ দূরে চলে এসেছে সে কাজের উদ্দেশ্যে। গ্রামের মানুষগুলোর বন্যা পরবর্তী খাবার সংকট নিয়ে সে তুলে ধরতে চায় দেশের সরকারের কাছে। কাজ শেষ, তাই বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছে। একজন মানুষ এসে তার পাশে বসল। মানুষটির গায়ে চাদর মুড়ি দেয়া। সে মানিককে ভারী গলায় বলল, বাসের জন্য অপেক্ষা করছেন? আগে হ্যাঁ, অনেক সময় ধরে অপেক্ষা করছি, কিন্তু বাসের আসার কোনো খবর নেই। লোকটি বলল, এই গ্রামের রাত 2টোর আগে কোনো বাস পাবেন না। ততক্ষণ বসে বসে কি করবেন? কিছু করার নেই, বসে থাকতেই হবে। আসলে একা বসে বসে সময় পার করাটা একটু কঠিন কাজ। তা কঠিন বটে। বাস যতক্ষণ না আসে ততক্ষণ আমি আপনার সাথে সঙ্গ দিই। আমার নাম ওয়াহিদ। আমার নাম মানিক। আমার সাথে সঙ্গ দিতে চাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। গল্প শুনবেন? সত্যি ঘটনা অবলম্বনে গল্প? অবশ্যই শুনব। তবে শুনুন, আজ থেকে প্রায় 2 বছর আগে এই বাস স্ট্যান্ডে একটা খুন হয়। খুনটা হয় এক সাংবাদিকের। তখন এই গ্রামে প্রায় ডাকাতি হতো। একে তো গরিব এলাকা, তার উপর ডাকাত দলের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায়। তাদের খাবারের ঘাটতি দেখা দেয়। সাংবাদিক এসেছিল এই গ্রামের গরিব মানুষদের এই খারাপ অবস্থা সরকারের সামনে তুলে ধরতে। যেহেতু সে সৎ ছিল, তাই সব সত্যি ঘটনা তুলে ধরতে চাইল। ডাকাতরা সাংবাদিকের কথা জানতে পারে। সেদিন ছিল পূর্ণিমা রাত। সাংবাদিক বাসের জন্য অপেক্ষা করছিল গভীর রাতে। তখন ডাকাত দল আসে। তারা প্রথমে তার 2 হাত কেটে দেয়। তারপর সাংবাদিক প্রাণ ভিক্ষা চাইলে তাকে প্রাণ ভিক্ষা দেয়নি ডাকাত দল,
বরং তার গলা কেটে তাকে হত্যা করে। সেদিন সাংবাদিকের মৃত্যু হয় ঠিকই, কিন্তু তারপর থেকে ডাকাত দলের সকলের এক এক করে মৃত্যু হয়। এ গ্রামে সে রাতের পর থেকে আর কখনো কোনো ডাকাত প্রবেশ করতে পারেনি। শোনা যায় সাংবাদিকের আত্মায় নাকি ওই ডাকাত দলের সবাইকে মেরেছে। পরবর্তীতে যে সকল ডাকাত দল গ্রামে প্রবেশ করতে চেয়েছে তাদের সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে সে। গল্প বলা শেষ হলে মানিক বলল, তার মানে কি সেই সাংবাদিকের আত্মা এই গ্রামে ঘোরাফেরা করছে? তাই শোনা যায়। মানিক এবার ওয়াহিদের মুখের দিকে তাকালো। সেখানে বিদ্যুৎ চমকানোর এক ঝলক আলোয় তার মুখ দেখতে পেল। কি ভয় পেলেন? না ভাই, ভয় কেন পাবো? যে সাংবাদিক মারা গেছেন উনি যদি আত্মা হয়ে এই গ্রামের মানুষের ভালোর জন্য অন্যায়ের প্রতিবাদ করে তবে তার প্রতি ভয় নয়, শ্রদ্ধা আসবে। ওয়াহিদ আর কোনো কথা বলল না। বাস এসে গেছে। মানিক ওয়াহিদকে বলল, ভাই এবার আমার যাবার পালা। আপনার গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো। সে বাসে উঠে বসল। বাস ছাড়বার পর জানালা দিয়ে পেছন ফিরে দেখল ওয়াহিদের শরীর থেকে চাদর বাতাসে উড়ে গেছে। তার শরীরের মাথা ও দুহাত নেই। মানিক বুঝতে পারল এতক্ষণ যে সে সাংবাদিকের গল্প শুনছিল সে আর কেউ নয়, ওয়াহিদ নিজেই। এক গ্রামে আব্দুল নামে এক ডাকপিয়ন বাস করত। তার কাজ ছিল গ্রামে গ্রামে ঘুরে ঘুরে চিঠি বিলি করা। সাধারণত চিঠিগুলো সে দিনে দিনেই বিলি করে শেষ করে দিত। এই ভাই, রহিম ভাই বাড়ি আছো তো? শহর থেকে তোমার মেয়ের চিঠি এসেছে, একটু বেরিয়ে চিঠিটা নাও তো ভাই। আরে আব্দুল ভাই, আমার মেয়ে চিঠি পাঠিয়েছে? আহ, কতদিন পর। তোমার ভালো হোক আব্দুল ভাই। আমাদের ভালো কেউ করে না ভাই। নাও, এখন কথা না বাড়িয়ে চিঠিখানা নাও, আমি চলি, আমার অন্য কাজ আছে। তবে কখনো কখনো আব্দুলের হাতে এমন সব চিঠি আসতো যে রাত নাকি দিন সেটা দেখার সময় থাকতো না। যখন সরকার প্রধানের কোনো চিঠি আসতো গ্রামের মুখ্যের কাছে, বা কখনো যদি গ্রাম পঞ্চায়েতের নামে কোনো চিঠি আসতো, আরে এ যে গ্রাম পঞ্চায়েতকে উদ্দেশ্য করে চিঠি এসেছে, এক্ষুনি যাই, গিয়ে চিঠিখানা দিয়ে আসি, কি না কি জরুরি খবর আছে এতে। আপন মনে এই কথা বলতে বলতে আব্দুল ঘর থেকে বেরিয়ে যায়। এইরকম একদিনের ঘটনা। রাত প্রায় 9টা কি 10টা হবে। হঠাৎ পোস্টমাস্টারের বার্তা পেয়ে আব্দুল তড়ি ঘড়ি করে ছুটে গেল তার বাড়িতে। আব্দুল, তুই এসেছিস? একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে রে। কি ব্যাপার সবজি? আপনি তো কখনো জরুরি চিঠি না এলে আমাকে এভাবে ডাকেন না। আজ কি অদ্ভুত ঘটনা ঘটল? এই দেখ চিঠিখানা। আব্দুল একবার পোস্টমাস্টারের হাতে থাকা চিঠিটার দিকে তাকালো। সেখানে রক্ত দিয়ে কার যেন ঠিকানা লেখা। আরে সবজি, রক্ত দিয়ে এটা কার চিঠি এসেছে গো? এটা আমারই চিঠি। আব্দুল পোস্টমাস্টারের এই কথা শুনে তার চোয়াল ঝুলে গেল। বলেন কি গো, আপনার চিঠি কে পাঠিয়েছে? তা তো জানি না, তবে ভেতরে খুলে দেখলাম আমার নাম লেখা, আর লেখা আছে আজ বেলা ফুরোবার আগে। বেলা ফুরাবার আগে কি? আপনাকে কেউ মেরে ফেলবে? দূর হতচ্ছাড়া, তোর মাথায় বাজ পড়ুক। এমন কোনো কথা এখানে লেখা নেই, শুধু এটুকুই লেখা। কিন্তু কেউ আমাকে এটা বলে কি বোঝাতে চাইছে সেটাই তো বুঝতে পারছি না। তখনই হঠাৎ করে পোস্টমাস্টারের ঘরের ভিতরের আলো জ্বলতে নিভতে শুরু করলো। আরে আরে সবজি, এটা কেমন তামাশা? এখানে হচ্ছেটা কি? কি যে হচ্ছে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি না। এমন সময় আধার একটা রাক্ষসীর মুখ ভেসে উঠল। ও আব্দুল, এটা যে রাক্ষসী! আমার ঘরে রাক্ষসী কেন? পোস্টমাস্টার আর এরপরে ভয়ে কথা বলতেই পারল না। সে আব্দুলের দিকে তাকিয়ে দেখে ইতিমধ্যেই আব্দুল বেহুশ হয়ে গেছে। আজ তোকে আমি তোর পাপের সাজা দিতে এসেছি। পাপ? পাপ কিসের আমার? আমি তো কোনো পাপ করিনি কখনো। আর আমাকে কি তুমি সে চিঠি দিয়েছ? সেই চিঠি তোর মৃত্যুর পরোয়ানা ছিল, পেয়েছিস তাহলে? কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি।
আজ থেকে 20 বছর আগে যখন আমি বেঁচে ছিলাম, আমার মেয়ে খুব অসুখ করে। মেয়ে আমার মৃত্যু শয্যায় চলে যায়। ওই সময় শহর থেকে আমার ডাক্তার কাকা ওই রোগের হাত থেকে বাঁচাতে তার চিকিৎসা লিখে পাঠায়, কিন্তু সে চিঠি আর আমার হাতে পৌঁছেনি। বলছেন কি আপনি? তারপর? আমার হাতে সেই চিঠি আসে আমার মেয়ে মারা যাবার 10 দিন পর। আর আমি এটাও জানতে পারি তখন সেই চিঠি ঠিক সেই সময়ই এসেছিল, কিন্তু ডাক পিয়ন আমাকে আমার চিঠি দিতে গাফেলতি করেছিল। আর সেই ডাক পিয়ন ছিলি তুই। ক্ষমা করে দাও আমাকে, আমাকে। পোস্টমাস্টার আর তার কথা শেষ করতে পারল না। এর মধ্যে রাক্ষসী তাকে তার চূড়ান্ত গন্তব্যে পাঠিয়ে দিল।